বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন থেকে 1 নম্বর অঙ্কের গণন সমাধান করব। তাহলে এখানে গ নম্বরের প্রশ্নতে বলা আছে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখো। প্রথমে আমরা জানি হিসাব সমীকরণ a = l + e। এখানে এই সমীকরণের মধ্যে প্রভাব দেখাবো। আমরা জানি প্রত্যেকটা লেনদেন দ্বারা হিসাব সমীকরণের উভয় পক্ষ কি প্রভাবিত হবে। এক পক্ষ যদি সম্পদ বেড়ে যায় দায় বা মালিকানা সত্ত্ব কমে যাবে, আবার যদি সম্পদ কমে যায় দায় বা মালিকানা সত্ত্ব কি হবে, বেড়ে যাবে। আবার একটি সম্পদ যদি বেড়ে যায় অপর একটি সম্পদ কমে যাবে। যদি দায় বাড়ে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, আবার যদি মালিকানা সত্ত্ব বেড়ে যায় দায় হ্রাস পাবে। তো এইভাবে আমরা প্রত্যেকটা লেনদেনের জন্য হিসাব সমীকরণের উভয় পক্ষতে হ্রাস বা বৃদ্ধি পাবে। এরপর দেখো, এখন আমরা এই অঙ্কতে যে সকল লেনদেন দেওয়া আছে ওই লেনদেন দ্বারা হিসাব সমীকরণের কি কি প্রভাবিত হয়, অর্থাৎ এটা সমাধান করার আগে আমরা একটা বিবরণী ছক আঁকতে হবে। ওই ছকটা করার আগে সম্পদের দিকে গড় হইতে হবে এবং দায় বা মালিকানা সত্ত্বের দিকে গড় হইতে হবে, আগে চিহ্নিত করতে হবে প্রশ্ন পড়ে। তাহলে আমরা এখন প্রশ্ন দেখে নিব। 1 তারিখ 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলে নগদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে নগদের দিকে একটা সম্পদের দিকে একটা কথা থাকবে, এটা হচ্ছে নগদ। এদিকে মূলধন মালিকানা সত্ত্বতে মূলধন নামে একটা কথা থাকবে, মূলধন। এখানে আমরা জানি মালিকানা সত্ত্বতে 4টি পক্ষ আছে। একটা হচ্ছে C + R - EX - D। এই মালিকানা সত্ত্বতে 4টি আছে। C মানে যদি মূলধন বেড়ে যায় এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, যদি আয় বেড়ে যায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। ব্যয় এবং উত্তোলন দ্বারা মালিকানা সত্ত্ব কি পাবে, হ্রাস পাবে। তাহলে নগদ টাকা নিয়ে যখন ব্যবসা শুরু করছে, এদিকে সম্পদের দিকে নগদ বেড়ে গেছে, নগদ একটা করে আসবে, আবার এদিকে মালিকানা সত্ত্বতে একটা করে আসবে, মূলধন বেড়ে যাবে সেজন্য। তাহলে এখানে মূলধন নামে একটা আসবে C/C। এরপরে 3 তারিখ ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে একটি হিসাব খোলা হলো। আমরা জানি এটাকে জায়গা করলে হবে ব্যাংক ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। তাহলে একটি সম্পদ বাড়বে অপর একটি সম্পদ কমবে। তাহলে আমরা সম্পদের দিকে দুইটা ঘর নিয়ে আসবো, একটা আসবে নগদের ঘর, একটা আসবে ব্যাংকের ঘর। সেই ক্ষেত্রে এখানে নগদের ঘর আগেতে করা আছে, আর নতুন ভাবে নগদের ঘর সৃষ্টি বা ক্রিয়েট করতে হবে না। এখন একটা নতুন ভাবে ক্রিয়েট হবে ব্যাংক হিসাবটা, ব্যাংকের ঘর। তাহলে এখানে আমরা সম্পদের দিকে দুইটা ঘর পাইছি, একটা ব্যাংক একটা নগদ। তাহলে এদিকে এই লেনদেন দ্বারা সম্পদ বাড়বে এবং সম্পদ কমবে। এরপরে দেওয়া আছে দ্বারে পণ্য ক্রয়। আমরা জানি দ্বারে ক্রয় দ্বারা সৃষ্টি হয় পাওনা। দ্বারে পণ্য ক্রয় করলে যাওয়া হবে ক্রয় হিসাব ডেবিট, পাওনা হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় যদি বেড়ে যায় মালিকানা সত্ত্ব কমে যাবে। এরপরে দ্বারে ক্রয় করলে দায় বাড়বে। তাহলে এখানে একটা দায় দিকে করা আসবে, এর নাম হচ্ছে পাওনাদার। এদিকে মালিকানা সত্ত্বতে কি পাবে, দ্বারে ক্রয় করলে মালিকানা সত্ত্ব কমবে। এখানে ব্যয় আছে, এক্সপেন্সেস ব্যয় দ্বারা কমে গেছে, মালিকানা সত্ত্ব দ্বারা এখানে নতুন কোনো করে আসবে না। একটা আসবে শুধু দায়ের দিকে, আর একটা মালিকানা সত্ত্ব করে আগে থেকে করা আছে। এরপরে এন্ট্রিতে দেওয়া আছে মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ। তো মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করলে এটা ব্যবসায়িক লেনদেন নয়, সেজন্য এটা এখানে আসবে না। এরপরে বলছে 15 তারিখ 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান। এটাও কি নয়, ব্যবসায়িক লেনদেন নয়, এটাও এখানে আসবে না। 20 তারিখে বলছে পাওনাদারকে পরিশোধ 15,000 টাকা। তাহলে পাওনাদারকে যদি পরিশোধ করি পাওনাদার দায় কমবে, পাওনাদার হিসাব ডেবিট হবে, নগদ হিসাব ক্রেডিট হবে। তাহলে এইখানে দেখো আমরা এর আগের এন্ট্রিতে, অর্থাৎ যখন আমরা দ্বারে ক্রয় করছিলাম 5 তারিখ, ওই 5 তারিখের টাকাটা, দ্বারে ক্রয়ের টাকাটা আমরা আবার গিয়ে 20 তারিখে কি করব, পরিশোধ করব। সেই ক্ষেত্রে দ্বারে যখন ক্রয় করছিলাম পাওনাদার সৃষ্টি হয়েছিল, আমরা পাওনাদারের দায়ের দিকে পাওনাদার নামে একটি ঘর ক্রিয়েট করছিলাম এবং নগদ টাকা চলে আসছে, সেজন্য সম্পদের দিকে নগদের একটা ঘর আগে থেকে ক্রিয়েট করা আছে, নতুন নামে কোনো ঘর আসবে না। সুতরাং আমরা এই গ নম্বর অঙ্কের সমাধান করতে গেলে আমরা হিসাব সমীকরণের প্রভাবের মধ্যে যে ছক আঁকবো, বিবরণী ছক, সেই ছকের মধ্যে সম্পদের দিকে ঘর থাকবে দুইটি, একটা হচ্ছে নগদ নামে, একটা হচ্ছে ব্যাংক নামে। দায়ের দিকে ঘর থাকবে একটি, এটা হচ্ছে পাওনাদার নামে। এরপরে মালিকানা সত্ত্বের ঘর থাকবে একটি। তাহলে মোট ঘর হবে সম্পদের দিকে দুইটি আর দায় মালিকানা সত্ত্বের দিকে দুইটি, মোট 4টি ঘর হবে। এখন আমরা ঘরটি দেখে নিব। নগদে 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। এটাকে আমরা হিসাব সমীকরণে যদি লিখি নগদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট।
তো নগদ বাড়বে, ওইদিকে মালিকানা সত্ত্ব মূলধন বাড়বে। নগদের করে 1 তারিখে লিখবো 5 লক্ষ টাকা, এরপরে মূলধনের করে লিখবো মালিকানা সত্ত্ব করে লিখবো 5 লক্ষ টাকা। এখানে লিখবে মূলধন নাই। আমরা জানি হিসাব সমীকরণ ওই লেনদেন দ্বারা হিসাব সমীকরণের উভয় পক্ষ অর্থাৎ সম্পদ বৃদ্ধি পাইছে, ওইদিকে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। তাহলে আমরা জানি a = l + e, l + e কি হয়েছে সমান হয়েছে। 1 তারিখ গেছে, এরপর 3 তারিখ ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে একটি হিসাব খোলা হলো। এটাকে জমা করলে হবে, ব্যাংকে যখন জমা দিছে ব্যাংক বেড়ে যাবে, এদিকে নগদাত্মক সম্পদ কমে যাবে। তাহলে একটা সম্পদ বাড়বে, একটা সম্পদ কমবে। এটা জমা করলে হবে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক ডেবিট হয়েছে, ব্যাংকে সম্পদ বাড়বে কত টাকা? 50,000 টাকা। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে একটা সম্পদ বাড়ছে, একটা সম্পদ হ্রাস পাইছে। এরপর আছে 5 তারিখ। 5 তারিখে বলা আছে দ্বারে পণ্য ক্রয় 25,000 টাকা। আমরা জানি দ্বারে ক্রয় দ্বারা সৃষ্টি হয় পাওনাদার, পাওনাদার বেড়ে গেলে ক্রেডিট হয়। তাহলে এটা জমা করলে হবে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ক্রয় যখন ডেবিট হবে, ব্যয় বৃদ্ধি যখন পাবে, তখন মালিকানা সত্ত্ব কি পাবে? হ্রাস পাবে। তাহলে এখানে এটা দ্বারা মালিকানা সত্ত্ব হ্রাস পাবে 25,000 টাকা। এরপরে ওইদিকে পাওনাদার কি পাবে? দায় বৃদ্ধি পাবে 25,000 টাকা। এটাকে আমরা লিখবো 5 তারিখে 5 তারিখের করে পাওনাদার বৃদ্ধি পাইছে 25,000, এদিকে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে 25,000। খরচ বেড়ে গেলে মালিকানা সত্ত্ব কি পায়? কমে যায়। 20 তারিখ পাওনাদারকে পরিশোধ করা হলো 15,000 টাকা। যদি আমরা পাওনাদারকে পরিশোধ করি তাহলে দায় কমবে, ওইদিকে নগদ সম্পদ কমবে। তাহলে এখানে আমরা 20 তারিখে লিখব পাওনাদারের করে 15,000 টাকা, দায় কমে গেছে, এদিকে নগদ কমে গেছে, সম্পদ কমে যাবে 15,000 টাকা। এখন আমরা লিখে ফেলছি, এখন আমরা যোগ করে নিব। যোগ করে নিলে যোগ বিয়োগ করে নিব। এখানে আমরা বন্ধনী মানে বিয়োগ চিহ্ন ব্যবহার করছি। এখানে 5 লক্ষ টাকা থেকে 25,000 টাকা চলে গেলে থাকবে 4,75,000 টাকা। 4,75,000 টাকা। এরপরে 25,000 টাকা থেকে 15,000 টাকা চলে গেলে থাকবে 10,000 টাকা। এরপরে এদিকে 50,000 টাকা বসে যাবে। এখানে 5 লক্ষ টাকা থেকে 50,000 টাকা চলে গেলে থাকবে 4,50,000। এখান থেকে 15,000 টাকা চলে গেলে থাকবে 4,35,000। এখানে 4,35,000 এবং 50,000, এটা উদ্বৃত্ত, আমরা উদ্বৃত্তগুলো পেয়ে গেছি। এখন উদ্বৃত্ত দুটোটা যোগ করে দিলে হবে 4,85,000। এটা হচ্ছে মোট সম্পদ। এরপরে এদিকে 4,75,000 এর সাথে যদি আমরা 10 যোগ করি 4,85,000, এটা হচ্ছে মোট দায় ও মালিকানা শর্ত। তাহলে দেখো আমরা জানি হিসাব সমীকরণে a = l + e, এখানে a = l + e। হিসাব সমীকরণের উভয় পক্ষ কি আছে? সমান আছে। তাহলে আমরা এই অঙ্কটা সমাধান করতে পারছি।